নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, এই রাজ্যটাকে তোলামূলগুলো এখনও যে লুটেপুটে শেষ করে দিতে পারেনি, এই রাজ্যে এখনও যে বিরোধীরা গলা তুলে একটু হলেও কথা বলতে পারছে, প্রতিবাদ করতে পারছে এবং তোলামূলগুলোকে দেখলে যে চোর চোর বলতে পারছে, এখনও যে তারপরেও তারা প্রাণে বেঁচে আছে, তার একটাই কারণ, এই রাজ্যে এখনও শাসকের আইনটা চেয়েও প্রতিষ্ঠা করা যায়নি। আইনের শাসনটাকে বাঁচিয়ে রাখছে কলকাতা হাইকোর্ট এবং সেই কলকাতা হাইকোর্টের কিছু মাননীয় বিচারপতি আছেন যাদের জন্যই এখনও জোর গলায় এই বাংলাটাকে বাঁচাবার স্বপ্নটা দেখা যাচ্ছে। কিন্তু যারা এই বাংলাটাকে লুটেপুটে শেষ করে দিচ্ছেন, বাংলাটাকে সব মুহূর্তে শুষে খাচ্ছেন, তারা কি এত সহজে ছেড়ে দিতে পারেন? ফলে কলকাতা হাইকোর্টের সেই মাননীয় বিচারপতিদের এবার বিচার প্রক্রিয়া থেকে সরানো এবং তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসানোর একটা ঘৃণ্য ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। প্রথমে আইনিভাবে চেষ্টা করা হয়েছে, সেখানে যখন মুখ থুবড়ে পড়েছে তোলাবাজগুলো, তখন এবার আইন এবং প্রশাসনকে কাজে লাগিয়ে, চাপ দিয়ে, লোভ দিয়ে, তাদের নিকটাত্মদের দিয়ে তাদের নামে মিথ্যা কেস করে তাদেরকে ফাঁসানোর ষড়যন্ত্র চলছে। কার কথা বলছি বুঝতেই পাচ্ছেন, জাস্টিস অমৃতা সিনহার কথা বলছি। এবার জাস্টিস অমৃতা সিনহার স্বামীকে সরাসরি সিআইডি তদন্তের নামে প্রথমে টাকা, বাড়ি, গাড়ি এসবের লোভ দেখানো হলো। তাতেও যখন তিনি বেঁকে বসলেন না, তাঁর স্ত্রীর নামে মিথ্যে বয়ান লিপিবদ্ধ করলেন না, তখন তাকে মানসিক নির্যাতন করা শুরু হলো এবং মিথ্যা মামলায় ফাঁসানোর ষড়যন্ত্রের কথা প্রকাশ্যেই তাকে জানিয়ে দেওয়া হলো। এবং এই অভিযোগটা আমরা করছি না, এই অভিযোগটা করছেন স্বয়ং জাস্টিস অমৃতা সিনহার স্বামী আইনজীবী প্রতাপচন্দ্র দে। ভাবতে পারছেন কোন রাজ্যে বাস করছি, কোথায় বাস করছি? আপনারা জানেন যে এই জাস্টিস অমৃতা সিনহার হাত থেকে এই মামলা কেড়ে নেওয়ার জন্য কী না চেষ্টা চলছে। কেননা তার হাতে একাধিক প্রভাবশালীর বিরুদ্ধে মামলা রয়েছে, যাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতেই সাহস করতো না। কেননা মুখ খুললেই তার আইনজীবী বসেছিলেন প্রথমে মানহানির নোটিশ, তারপর মিথ্যা মামলা এবং সেই মিথ্যা মামলায় জেল খাটানো, তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া, তার পরিবারের উপর অত্যাচার নামিয়ে নিয়ে আসা, এই সমস্ত কিছু তোলাবাজগুলো করতো। কিন্তু জাস্টিস অমৃতা সিনহা চোখে চোখ রেখে লড়াইটা করছেন। ন্যায়ের যে মানদণ্ডটা, সেখানে মেরুদণ্ড তিনি দেখাচ্ছেন না এবং একের পর এক তিনি অবজারভেশন পাশ করছেন, একের পর এক তিনি রায় দিচ্ছেন, যাতে ওই তোলাবাজ ঘেঁষোগুলোর একদম রাতের ঘুম হারাম হয়ে গেছে। তারা বুঝতে পারছেন না, ছটফট করছেন, বুঝতে পারছেন তাদের জন্য জেলটা একদম অনিবার্য হয়ে যাচ্ছে। জাস্টিস সিনহা যেভাবে তদন্তের গতি প্রকৃতি বেঁধে দিচ্ছেন, যেভাবে প্রতিটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে তদন্তকারী সংস্থাকে তুলে আনতে বলছেন, তাতে করে আগামী দিনে তিহারের মাটিতে গড়াগড়ি দেওয়া ছাড়া আর কিছু করার নেই। আর তাই এবার আপ্রাণ চেষ্টা চলেছে কিভাবে ষড়যন্ত্র করে জাস্টিস সিনহাকে শেষ করে দেওয়া যায় সেই নিয়ে। জাস্টিস অমৃতা সিনহার হাজব্যান্ড, আপনারা জানেন আইনজীবী প্রতাপচন্দ্র দে, তার বিরুদ্ধে একটি কলকাতা হাইকোর্টে প্রথমে মামলা হয় যে তিনি একটি মামলা লড়ছেন, পেশায় আইনজীবী, তিনি মামলা লড়বেন এবং সেখানে একটা পারিবারিক বিবাদের ঘটনা শোনা যাচ্ছে। যে ঘটনা আগেও আপনাদের আমি জানিয়েছিলাম, তবুও ছোট্ট করে একটু বলে রাখি যে ভাই বোনের মধ্যে ঝামেলা, সোজা কথায়। যিনি বোন, তার স্বামী মারা গেছে, তিনি বিধবা। তার দাবি যে তার যে বাবা আছেন তার সম্পত্তি তাকে লিখে দিয়ে গেছেন। অন্যদিকে এই যে ভাইয়েরা আছে তারা বলছেন যে সেখানে নাকি সেই সব জালটাল করা হয়েছে সই, আসলে সম্পত্তি বাবা তাদেরকেই দিয়ে গেছেন। এই নিয়ে মামলা এবং সেইখানে মামলায় যথারীতি ভাইদের পক্ষে রয়েছেন জাস্টিস অমৃতা সিনহার হাজব্যান্ড আইনজীবী প্রতাপচন্দ্র দে এবং তিনি মামলা লড়ছেন। হঠাৎ করে একটি অভিযোগ আসে যে প্রতাপচন্দ্র দে আইনজীবী যিনি, তিনি জাস্টিস অমৃতা সিনহার নাম নিয়ে ভয় দেখাচ্ছেন ওই বিধবা মহিলাকে, যিনি তার প্রতিপক্ষ বা প্রতিপক্ষ শিবিরে যিনি আছেন। এবং শুধুমাত্র তাই নয়, তাকে নাকি মারধর করা হয়েছে এবং মারধর করেছে সেই ভাইয়েরা, সেই সিসিটিভি ফুটেজও নাকি আছে। এই নিয়ে একটি এফআইআর হয় এবং তার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে মামলা হয় এবং সেই মামলাতে বলা হয় যে যেহেতু জাস্টিস অমৃতা সিনহার নাম জড়িয়ে যাচ্ছে, ইমিডিয়েটলি জাস্টিস অমৃতা সিনহাকে কলকাতা হাইকোর্টের সমস্ত মামলা থেকে সরিয়ে দিতে হবে এবং সেই মামলা যায় সুপ্রিম কোর্টেই। দু জায়গাতেই বলা হয় যে না, এরকম কোনো রকম কিছু করা যাবে না। তখন বলা হয় যে জাস্টিস অমৃতা সিনহা তিনিও নাকি প্রভাব খাটিয়ে ওই যিনি বিধবা ভদ্রমহিলা রয়েছেন তাকে ভয় দেখাচ্ছেন এবং এই মামলা থেকে সরে যেতে বলছেন। সেই জন্য তার হাত থেকে সমস্ত মামলা সরিয়ে দিতে হবে
এবং এইটা নিয়ে যথাযথ সিআইডি তদন্তের নির্দেশ দিতে হবে। সুপ্রিম কোর্ট বলে আপনারা যেরকম সিআইডি তদন্ত করছেন করতে পারেন, যদি সেখানে কোনো কেউ প্রভাব দেখাতে আসে, আপনাদের ভয় দেখাতে আসে, ইমিডিয়েটলি আপনারা সুপ্রিম কোর্টে জানান। তবে জাস্টিস অমৃতা সিনহাকে কোনো মামলা থেকে সরানো যাবে না এবং তার আইনজীবী স্বামী প্রতাপচন্দ্র দে এবং জাস্টিস অমৃতা সিনহা কারোর বিরুদ্ধেই কোনো কড়া পদক্ষেপ সিআইডি নিতে পারবে না। অর্থাৎ প্ল্যানটা তো ভণ্ডুল হয়ে গেল। আলটিমেট লক্ষ্য ছিল তো জাস্টিস অমৃতা সিনহাকে এইসব মামলা থেকে সরিয়ে দেওয়া, যাতে ওই ফেরেববাজটা বেঁচে যেতে পারে। এর আগেও আপনারা জানেন যে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার হাতে এই মামলাগুলো ছিল। তারপর এক অনুপ্রাণিত চ্যানেলের এক সাংবাদিককে দিয়ে আপনারা জানেন যে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ইন্টারভিউ করানো হয় এবং সেই ইন্টারভিউটাকে হাতিয়ার করে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাত থেকে সমস্ত এই নিয়োগ সংক্রান্ত মামলা সরিয়ে নেওয়া হয়। ভেবেছিলেন ফেরেববাজটা ভেবেছিলেন যে এর ফলে তিনি বেঁচে যাবেন। জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি একটা পুরোধা হয়ে গেছেন এই দুর্নীতি মামলাগুলোর ক্ষেত্রে, তাকে সরিয়ে দেওয়া হচ্ছে, তার হাত পা বেঁধে দেওয়া হচ্ছে, বাকি বিচারপতিরা বোধহয় ভয় পেয়ে যাবেন। কিন্তু তারা ভাবতেও পারেনি জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জায়গায় আসবেন জাস্টিস অমৃতা সিনহা, যিনি সোজা কথায় ন্যায়ের ক্ষেত্রে, দুর্নীতির এই বিচারের ক্ষেত্রে জাস্টিসের মা দুর্গা হয়ে এই ধরাধামে যেন অবতীর্ণ হয়েছেন। এবং তার ফলে কার্যত ঘুম উড়ে গেছে সেই প্রভাবশালীর, সেই ফেরেববাজের, এবং সেই জায়গা থেকেই কিন্তু ষড়যন্ত্রের সমস্ত রকম জাল রচনা করা হচ্ছে। যাই হোক, এইভাবে যখন হলো না, এবার সিআইডি তদন্তের নির্দেশ হয়েছে। আপনারা জানেন যে আজকে একটা ইম্পর্টেন্ট হিয়ারিং ছিল, তার আগেই জাস্টিস অমৃতা সিনহার হাজব্যান্ড প্রতাপচন্দ্র দেকে ডাকা হয়েছিল এবং দীর্ঘ 9 ঘন্টা তাকে জেরা করা হয়। তারপর আবারই কিছুদিনের মধ্যে তাকে আবারও জেরা করতে ডাকা হয়। সেদিনকে 9.5 ঘন্টা জেরা করা হয় এবং সেই 9.5 ঘন্টা জেরার নামে অ্যাকচুয়ালি কিচ্ছু হয় না। নাম্বার 1 জিনিস ঘটে, তার ফোন জমা দিতে বলা হয়, মোবাইল দিতে বলা হয় আনলকড অবস্থায়। এবার ভাবুন, একজন আইনজীবী, তার ফোনে তার কাস্টমারদের নাম্বার থাকবে, তার মক্কেলদের নাম্বার থাকবে, অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকবে। খুব স্বাভাবিকভাবে সেইগুলো গেলে তাদের কিন্তু ব্যক্তিগত জীবনে প্রবলেম হতে পারে। সেই জায়গা থেকে তিনি কিন্তু সেই মোবাইল জমা দেননি। এবং এই যে 9.5 ঘন্টার জেরা হয়, সেখানে জেরার নামে প্রথমে তাকে বাড়ি, গাড়ি, টাকার লোভ দেখানো হয় যে আপনার যা চাই আপনাকে তাই দেব, আপনি শুধু আপনার স্ত্রীর নামে অভিযোগ করুন তিনি এই কাজটা করিয়েছেন। তিনি ভয় দেখিয়েছেন, তিনি মামলা প্রভাবিত করতে চান। ব্যাস এই অস্ত্রটি পেলেই তার বিরুদ্ধে নিয়ে আমরা সুপ্রিম কোর্টে চলে যাব এবং তাকে এই সমস্ত মামলা থেকে সরিয়ে দেবো। তাহলে এই ফেরেববাজটা, এই বিশ্ব ফেরেববাজ ভণ্ড, যে বাংলাকে লুটেপুটে শেষ করে খাচ্ছে আর বুক ফুলিয়ে বলছে 10 পয়সার দুর্নীতি করেনি, তাহলে সে বেঁচে যাবে, তাকে তিহারের জেলে আর যেতে হবে না। আর এই জায়গায় তিনি যখন রাজি হননি, তখন এই আইনজীবী প্রতাপচন্দ্রদের অভিযোগ অনুযায়ী তিনি বলেছেন যে এরপরই চলে আসে অন্য স্পেশাল অফিসাররা এবং তারা কার্যত ভয় দেখাতে থাকেন যে আপনি যদি এটা লিখে না দেন তাহলে আপনার বিরুদ্ধে একাধিক ফলস কেস করা হবে এবং কার্যত আপনার জীবন শেষ হয়ে যাবে। এই জায়গায় তিনি সেই জেরা থেকে বেরিয়ে আসেন এবং বেরিয়ে আসার পর তিনি কিন্তু সেখানে দীর্ঘ একটি চিঠি লেখেন, পুরো পয়েন্ট ওয়াইজ। দেখতেই পাচ্ছেন বিজেপির অমিত মালেব্বর টুইট করেছেন এবং টুইট করে সেই চিঠির সারাংশ সেটা তিনি শেয়ার করেছেন এবং সেখানে তিনি বার কাউন্সিলে কিন্তু পরিষ্কার অভিযোগ জানিয়েছেন যে এই ধরনের ঘটনা কিন্তু ঘটানো হচ্ছে। অর্থাৎ এখানে এই রাজ্যের যখন ফেরেববাজগুলো ধরা পড়ে, এই রাজ্যের চোর ডাকাতগুলোকে যখন ধরে নিয়ে যায় এবং জেলে পুরে যায়, তারা দিনের পর দিন যারা জামিন পায় না, তখন এই রাজ্যের ভণ্ডগুলো বলে যে রাজনৈতিক প্রতিহিংসা হচ্ছে, রাজনৈতিক প্রতিহিংসা হচ্ছে, রাজনৈতিক প্রতিহিংসা হচ্ছে। অথচ এদের রাজনৈতিক প্রতিহিংসা দেখুন একবার, নিজেরা কত বড় চোর ডাকাত ফেরেববাজ, এদের ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা যখন উজ্জ্বল হচ্ছে, যখন এখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে, যখন বিচারপতিরা নিজস্ব জায়গা থেকে বিচারটা করছেন, সঠিক আইন মেনে তথ্য সামনে এনে যখন বিচারটা করছেন, তখন ভয়ের ঠকঠকানিটা হয়ে যাচ্ছে। কিছুতেই কিছুভাবে এদেরকে যখন জব্দ করা যাচ্ছে না, তখন কিভাবে রাজনৈতিক ষড়যন্ত্র করা হচ্ছে। আসলে এই কাজটাতেই তো এরা সিদ্ধহস্ত। এই ধরুন আমাদের ইউটিউবারদের কথা, যখনই এই ফেরেববাজগুলোর বিরুদ্ধে কথা বলে কি হয়, প্রথমেই আমাদের নামে মিথ্যা মামলা হয়ে যায়। আমরা বললাম এক্স সম্বন্ধে, অমনি এক্সের এক অনুগামী মনে হয়ে গেল যে তার মানহানি হয়েছে, তিনি কোথায় দূর প্রান্তে একটা থানায় এফআইআর করে দিলেন, সাথে সাথে সেই থানায় এফআইআর অ্যাকসেপ্টেড হয়ে গেল এবং সেখানে ডেকে পাঠানো হলো, বাড়িতে পুলিশ চলে এলো, বাড়িতে তুলে নিয়ে যাওয়া হলো, অ্যারেস্ট করা হলো, দীর্ঘদিন জেলে রাখা হলো, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হলো। একটাই কথা, মুখ বন্ধ রাখো, আমাদের বিরুদ্ধে কথা বলা যাবে না। আমরা যেরকম চুরি করছি, যেভাবে জোর চুরি করছি, যেভাবে ডাকাতি করছি, যেভাবে বাংলাটাকে লুটছি, বাংলাটাকে শেষ করে দিচ্ছি, সেইভাবেই করতে দাও। আমাদের বাপের জমিদারি চলবে, এখানে কেউ কোনো প্রতিবাদ করতে পারবে না। আর ঠিক সেই একই অবস্থা এই যে একটা বিচার ব্যবস্থা,
আমাদের সংবিধানের অন্যতম প্রধান স্তম্ভ, তাকে কিভাবে স্তম্ভিত করে দেওয়া হচ্ছে, তাকে কিভাবে লুণ্ঠিত করে দেওয়া হচ্ছে, তাকে কিভাবে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে। একবার ভেবে দেখুন এই ভয়ঙ্কর ষড়যন্ত্রতার কথা। এবং যখন আমরা দেখছি ইডি সিবিআই এই ফেরেববাজগুলোকে অ্যারেস্ট করছে, দিনের পর দিন আদালতে গিয়েও মাথা খুঁড়েও লক্ষ লক্ষ টাকা দামের আইনজীবী লাগিয়েও তাদের জামিন করানো যাচ্ছে না, কেননা এরা তো মার্কা মারা ডাকাত। মুখ্যমন্ত্রীর পাশের চেয়ারে বসে এরা ডাকাতি করেছে, কার অনুপ্রেরণায় করেছে এখন সেটারই খোঁজ চলছে। আর এদিকে এরা বলে যে যখন এই ধরনের ঘটনা ঘটছে, নিজেদের যে ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্টগুলো কি কাজ করছে। এরপর তো সিআইডির বিরুদ্ধে একটা তদন্ত হওয়ার প্রয়োজন হয়ে রয়েছে, কার অনুপ্রেরণায় সিআইডি এই কাজ করছে। এবং যেখানে আইনজীবী প্রতাপচন্দ্র দে এটাকে নিয়ে সরাসরি অভিযোগ করছেন, তখন তো বার কাউন্সিলের অবশ্যই করে এগিয়ে আসা উচিত, এটা তদন্ত হওয়া দরকার। এইভাবে যদি আইনজীবীদের ভয় দেখানোর চেষ্টা করা হয়, তাদের মেরুদণ্ডটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করে দেওয়া হয়, বিচার ব্যবস্থাটাকে খতম করে দেওয়ার চেষ্টা দেওয়া হয়, যারা এটা করছে তাদের তো এই কেসে আগে সবার আগে জেলে ঢোকানো উচিত, তারপর বাকি তদন্ত হবে, বাকি বিচার চলবে। যারা এদের মাথায় বসে আছে তাদের অবস্থানটা একবার শুধু ভাবুন, এবং ভাবুন বাংলাটাকে কিভাবে শেষ করছে। আর যারা ওই চেঁচাচ্ছিলেন না যে সেটিং হয়ে গেছে, যদি সেটিং হয়ে গিয়ে থাকে তাহলে এরা এত ভয়ে কাঁপবে যে বিচারপতির হাত থেকে বিচার ব্যবস্থাটা কেড়ে নেওয়ার, তাকে সরানোর জন্য এতখানি মরিয়া হয়ে আসতে হবে যে তার স্বামীকে দেখে প্রথমে টাকা, বাড়ি, গাড়ির লোভ দেখাতে হবে, এবং তাতে কাজ না হলে তার বিরুদ্ধে ফলস কেস করে তাকে শেষ করে দেওয়ার ভয় দেখাতে হবে, সিআইডি লাগাতে হবে। এইভাবে বুঝতে পারছেন কোথায় কতখানি ফেঁসে আছে। এবং আইনকে যতই এইভাবে দাবিয়ে রাখার চেষ্টা করা হোক, যুগে যুগে হয়েছে, কিন্তু আজ অবধি পারা যায়নি। আর এই ফেরেববাজগুলো চুরি ডাকাতিতে বিশ্বখ্যাত হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত এখানে আইনের শাসনই চলবে, শাসকের আইন এরা কিন্তু প্রতিষ্ঠা করতে পারবে না। কি বলবেন জাস্টিস সিনহার বিরুদ্ধে এই ষড়যন্ত্র নিয়ে, এবং এই মহা ফেরেববাজদের এই মহা কেলেঙ্কারি নিয়ে, এদের এই অসভ্যতা নিয়ে, এদের এইভাবে আইন প্রশাসন পুরো রাজ্যটাকে শেষ করে দেওয়ার প্রচেষ্টা নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।